কারণ ব্ল্যাকটা হচ্ছে কি, ব্ল্যাক হচ্ছে তোমার দিকে যাই আছে ও সেটাকে হয় অ্যাবজর্ব করবে নয় কাটিয়ে দেবে। ব্ল্যাকের দুটো কাজ, ঠিক আছে? এই জন্য আমরা উইচরা দেখবে সবসময় ব্ল্যাক। ধরো তুমি কালকে কোনো একটা ক্রিস্টালের দোকানে গেলে, 10খানা ক্রিস্টাল রাখা আছে, জাস্ট তুমি মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবে যে আমি ক্রিস্টালটা হার্টবিট চেক করবো, ঠিক আছে? কোনো একটা ক্রিস্টাল তুমি হাতের মধ্যে তুললে বা হাতের মধ্যে নিয়ে এটা হালকা করে বাচ্চাদের মতো ধরবে, চাপ দেবে না, ঠিক আছে? বেবিদের যেরকম ধরো ধরবে, কিছুক্ষণ পর দেখবে এটা বিট করবে। তুমি করে দেখো, যদি না তুমি বললো আমি মিথ্যা, তুমি আমাকে দিয়ে কোনো একটা কাজ করালে, ঠিক আছে? আমি তোমার হয়ে করে দিলাম কাজটা, তোমার কাছে সেটা হোয়াইট ম্যাজিক, আমি যার এগেনস্টে করলাম তার কাছে তো ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে? এই কার্মাটা কাকে হিট করবে? আমাকে হিট করবে অ্যাজ এ ম্যাজিশিয়ান। আমাকে যত তুমি স্পিরিচুয়াল পার্সন হবে, যত তুমি প্র্যাকটিস করবে বা মনীষীদের ওদের ওরা এখান থেকে 12-14 ফুট হাইট। তুমি প্রসপারিটি করছো বা এনার্জি করছো, তাহলে নিচটা আমি অরেঞ্জ দেবো, বা তুমি মানির জন্য করছো, নিচটা গ্রিন হবে, উপরটা ব্ল্যাক হবে। মানে তোমার যে ডার্কনেসটা আছে, তোমার যে ব্যাড লাকটা আছে, ওটা ফার্স্ট পুড়ে যাবে, নিচটা তোমার পজিটিভিটি। তোমার সিগারেট, মদ, লিপস্টিক, পারফিউম এইসবের অফারিং রয়েছে। একটা স্পিরিট আপনার জীবন থেকে আপনার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, মা বাবা বা আপনি যেখান থেকে উপার্জন করেন প্রত্যেক জিনিসটা ছিনিয়ে নিতে পারে। বিশ্বাস হচ্ছে না? না সত্যি, যদি এই পডকাস্টটা না দেখেন বা না বোঝেন তাহলে এটাই হবে। তো নমস্কার বন্ধুরা, খেখে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছে সেটা অলরেডি আপনারা থাম্বনেলে দেখেছেন, ডোন্ট মিসে দেখেছেন। সৌরভ দা, একজন রেকি মাস্টার। তিনি আজকে আমাদের প্রথমে কিছু কথা বলবে। কথা কেমন আছে ধরুন ছোট্ট করে বলে দিই, যেমনি ক্যান্ডেল, এই যে মোমবাতি, কি কেমন মোমবাতি, আপনার সাকসেস কিভাবে মোমবাতির দ্বারা আসতে পারে, আপনার সময় কেমনভাবে খারাপ যাচ্ছে, কোন পাথরটা পড়লে বা কোন সময় সেই পাথরটা পড়লে ভালো হতে পারে, সব কিছু আছে এই পডকাস্ট। যদি না দেখেন আপনাদের লস হবে, কিন্তু আমি চাইবো আপনারা পুরোটা দেখুন। এবং লাস্টে দুখানা স্টোরি আছে, ছোট ছোট আছে কিন্তু খুব এফেক্টিভ আছে। একটা মানুষ কেন সিমেট্রিতে গিয়ে বসে থাকে, আর প্রথমেই যেটা বললাম, একটা দোকান আপনার মানুষ বা একটা স্পিরিট, দোকানে একটা স্পিরিট ছিল, সেই স্পিরিটের ব্যাপারটা বলবো। আর ডাইরেক্ট তার কাছে যাবো, যেমনি আমি বলে থাকি যে নাম্বারটা ব্লিঙ্ক করছে 8961371072। আপনারা কল করুন। সারা বিশ্বের বাঙালিকে আবার বলে বলে আমি মানে কি বলবো, আর আপনারা সাবস্ক্রাইবও করছেন না, ভিউজও দিচ্ছেন না, ভালো কন্টেন্ট আনছি সেটাও আপনারা দেখেন না। যাই হোক, আর দাদার ব্যাপারে যদি কিছু জানতে হয় তো ডেসক্রিপশনে সব কিছু দেওয়া আছে, আপনারা ওখানে গিয়ে চেক আউট করতে পারেন। আর ডাইরেক্ট সৌরভদার কাছে। আচ্ছা দাদা, ভালো, তুমি ভালো আছো কৌশিক? একদম ভালো। আর আজকে কি শুনবো? কারণ আগে একটা পডকাস্টে আমরা কিছু টু বি কন্টিনিউডের জন্য এটা কিছু রেখেছিলাম, যে ইজিপশিয়ান গডের ব্যাপারে। ইজিপশিয়ান গড অ্যান্ড গডেস ছিল, ম্যাজিক ছিল, magic উইকেন্ড ছিল, টুলস ছিল, কালার ছিল, ক্যান্ডেল ছিল, ক্যান্ডেল ম্যাজিক ছিল। তো তুমি তোমার মতো করে স্টার্ট করো তাহলে। দেখো, ইজিপ্টের কনসেপ্ট তো অনেক দিনের, গড অ্যান্ড গডেসের কনসেপ্ট অনেক দিনের। তো ইজিপ্টের মেন গডেস হচ্ছে গডেস আইসিস, ঠিক আছে? আমাদের যেমন হিন্দু ধর্মে দুর্গা, ইজিপশিয়ান মতে গডেস আইসিস, ঠিক আছে? রিসেন্টলি একটা প্যাপাইরাসে পাওয়া গেছে টুম খুলে, যে ওখানেও মানে যেমন আমাদের দুর্গার হাজারাত মনে করা হয়, আইসিসের হাজারাতের একটা প্যাপাইরাস পাওয়া গেছে রিসেন্টলি 2-3 বছর আগে, ঠিক আছে? তো সেই সঙ্গে তুলনা করা হচ্ছে, যেমন আমাদের এখানে হিন্দু ধর্মে যেমন শিব, তুমি যদি ইজিপশিয়ান মাইথোলজিতে যাও প্যান গড, হর্ন গড বা জঙ্গল ম্যান বলে, সেম কনসেপ্ট, ঠিক আছে? এবার যেমন দুর্গার মেয়ে কালী, লক্ষ্মী, সেমন এদিকে তুমি যদি দেখো আইসিসের ক্ষেত্রে যদি ব্যাস্টেজ, সেকমেত, তারাও কিন্তু সেম কনসেপ্ট। যেমন কালী গলা কেটে রক্ত খেত, এখানে কিন্তু সেকমেতের গল্পটা সেম, গলা কেটে রক্ত খাওয়া। তো এরকম রয়েছে। এছাড়াও দেখো ইজিপ্টে সেই সময়, ইজিপ্টে দুরকম ইজিপ্ট ছিল, একটা আপার ইজিপ্ট, একটা লোয়ার ইজিপ্ট। তো কিছু আপার ইজিপ্টের গড অ্যান্ড গডেস আলাদা ছিল, লোয়ার ইজিপ্টের গড অ্যান্ড গডেস আলাদা ছিল। তো উপরের লোক নিচে যেত না, নিচের গড অ্যান্ড গডেস উপরে আসতেন না। কিন্তু তাদের মধ্যে কিছু কমন গড অ্যান্ড গডেস ছিল যারা দুটো ডাইমেনশনই যাতায়াত করতে পারতেন, যেমন আইসিস। লোয়ার তোমার ইজিপ্টের মধ্যে যেমন ছিলেন তোমার অ্যানোবিস রয়েছেন, ঠিক আছে, যিনি গড অফ ডেথ বলা হয় যাকে। তো এরকম কিছু কিছু গড অ্যান্ড গডেস সেই সময়কার ছিল, এখনো তাদের পুজো হয়ে চলেছে, এখনো হচ্ছে। হ্যাঁ, তাদের চান্টিং রয়েছে, আমরা নিজেরাই করি, তাদের চান্টিং রয়েছে, পুজো রয়েছে, পূজা পদ্ধতি রয়েছে, অফারিংস রয়েছে, বিভিন্ন রকম গড অ্যান্ড গডেসের অফারিংস আলাদা রয়েছে। উইকার সাথে সাথে যেমন আমরা তোমার ভুডু করি, ঠিক আছে, শামনিজম করি, ভুডু গড অ্যান্ড গডেস রয়েছে, তাদের অফারিং আলাদা রয়েছে। ভুডুতে তোমার সিগারেট, মদ, লিপস্টিক, পারফিউম এইসবের অফারিং রয়েছে, ঠিক আছে? তো এগুলো ইজিপ্ট তো এখন বলতে গেলে ইসলাম ধর্ম অবলম্বী দেশ হয়ে গেছে, তো সেখানে কোথায় কোথায় কি মন্দির কি এখনো আছে? এখনো আইসিসের টেম্পল রয়েছে ইজিপ্টে, ব্যাস্টসের টেম্পল রয়েছে। মানে আমার পার্সোনালি খুব ইচ্ছে যে আমি জীবনে একবার হলেও যাবো আইসিসের টেম্পলে, যে কি হতো সেই সময়, ঠিক আছে? এখনো রাখা রয়েছে আইসিসের টেম্পলটা।
তো এখনো রয়েছে সেই জিনিস। আচ্ছা, কিন্তু এই আমি হ্যাঁ যতদূর জানি যে যাদের কাছে এত কিছু ছিল তারাই ভুলে গেছে ম্যাজিকটা কি। কারণ তাদের আর সেইভাবে ইজিপ্টে এখন আর চর্চা হয় না। উইচক্রাফট বলো বা উইকা বলো সেইভাবে আর চর্চা হয় না। তারাই ভুলে গেছে। আচ্ছা দাদা, তুমি কিছুক্ষণ আগে বলে ক্যান্ডেল, হুম। এই ক্যান্ডেল কি নর্মাল আমরা যে দোকান দিয়ে কিনি ক্যান্ডেল, না ম্যাজিক ক্যান্ডেল? এটা কি নাম দেখো, দেওয়া হয়েছে খালি জাস্ট? হ্যাঁ, না, দোকানের ক্যান্ডেল অবশ্যই করা যায়, কিন্তু কিছু স্পেশাল ক্যান্ডেলসও হয়। যেমন ডবল শট ক্যান্ডেলস হয়, ডবল অ্যাকশন ক্যান্ডেল হয়। দেখবে এক একটা ক্যান্ডেল হয় দুটো কালারের হয়। উপরটা ব্ল্যাক, নিচটা তুমি যে উইশটা করছো সেই কালার। ধরো তুমি প্রসপ্যারিটি করছো বা এনার্জি করছো, তাহলে নিচটা আমি অরেঞ্জ দেবো, বা তুমি মানির জন্য করছো, নিচটা গ্রিন হবে, উপরটা ব্ল্যাক হবে। মানে তোমার যে ডার্কনেসটা আছে, তোমার যে ব্যাড লাকটা আছে, ওটা ফার্স্ট পুড়ে যাবে, নিচটা তোমার পজিটিভিটিটা আসবে। ডবল শট ক্যান্ডেল এগুলো বানানো যায়। এছাড়া স্কাল ক্যান্ডেল হয়, কারো ধরো হিলিংয়ের জন্য স্কাল ক্যান্ডেল আমরা ইউজ করি। হুম। মানে তোমার ব্যাট ক্যান্ডেল হয়, ক্যাট হয়, মেল ফিমেল হয়। যদি কারোর লাভ ম্যাজিক হয় বা কোনো পোর্শন ম্যাজিক হয়, রিকনসিল ম্যাজিক হয়, সেখানে তোমার আইডল ম্যাজিক ইউজ করা হয়ে থাকে। এবার ক্যান্ডেলসে তোমার কালারও অনেক ডিফাইন করে, বুঝতে পেরেছো? তুমি কি কালার ইউজ করছো ক্যান্ডেলে, তার উপর তোমার ম্যাজিকটা ডিপেন্ড করছে। ধরো তুমি মানডে তুমি প্রসপারিটির জন্য করছো বা স্পিরিচুয়ালিটির জন্য করছো, তুমি গোল্ড মানে ম্যাক্সিমাম লোক হোয়াইট ইউজ করে। তুমি যদি হোয়াইটের জায়গায় সিলভার ইউজ করতে পারো না, তোমার ওইটার কাজ অনেক বেশি হবে। কারণ সিলভার ডাইরেক্ট রিপ্রেজেন্ট করছে মুনকে। যারা সিলভার ক্যান্ডেল জোগাড় করতে পারেন না, তারা হোয়াইটটা ইউজ করেন অথবা লাইট ব্লু ইউজ করেন, স্কাই ব্লু। তো এই দুটোই মুনকে রিপ্রেজেন্ট করে, কারণ মুন কিন্তু একটা টাইমে কি ব্লু মুন হয়, সেই জন্য ওই লাইট কালারটা ইউজ করা হয়। তুমি যদি ধরো টিউসডে তুমি এনার্জি, প্যাশন, এগুলোর জন্য তুমি ইউজ করতে পারো রেড ক্যান্ডেল। ধরো তুমি কোনোদিন খুব ডাউন আছো, কাজ ফাজ শেষ হয়ে গেছে, তুমি রাত্রিবেলা খুব ডাউন ফিল করছো, তুমি একটা রেড ক্যান্ডেল নিলে, নিজের নাম লিখলে, তার মধ্যে একটু মাস্টার অয়েল লাগালে, ঠিক আছে? কারণ এসেন্সিয়াল অয়েল তোমার কাছে থাকবে না ন্যাচারালি। মাস্টার অয়েল লাগালে, আর দু তিনটে ওর মধ্যে তুমি লবঙ্গ ঢুকিয়ে দিলে, দিয়ে ওটা বার্ন করলে, আধ ঘন্টা থেকে 40 মিনিট পর তুমি দেখো নিজের মধ্যে চেঞ্জেস কি আসছে। তো এইভাবে ডে ক্যান্ডেল ইউজ করা হয়। মানে তুমি প্রত্যেক দিন ডে ক্যান্ডেল ইউজ করে নিজেকে, কি বলবো, নিজের আরো ভালো করতে পারো, হিল করতে পারো, বাড়ির লোকের করতে পারো, ঠিক আছে? এগুলোতে ক্যান্ডেল আর ম্যাজিক ইউজ একটা করা। জিনিস দাদা, আমি শুনেছি এঞ্জেলের দ্বারা নাকি এরকম জানা যায়, কারণ আমি একটা তোমার উদাহরণ হুম। হিসাবে তোমার জিজ্ঞেস করছি যে তুমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছো বা একটা ইন্টারভিউ দিয়ে তুমি এসছো, তুমি অ্যাঞ্জেলের দ্বারা বা আর্ক অ্যাঞ্জেলের দ্বারা যেটা হুম। বলা হয়ে থাকে সেটার দ্বারা, আর্কএঞ্জেলই, হ্যাঁ। আর্ক এঞ্জেল, আর্কএঞ্জেলস, হ্যাঁ। তার দ্বারা তুমি জানতে পারবে যে তুমি চাকরিটা পাবে কি পাবে না। এটা কি আমি কি ঠিক বলছি? হ্যাঁ, এটাও ঠিক। এটা এইভাবেও হয়, এগুলো ডিভিনেশনের মধ্যে পড়ে, ঠিক আছে? এইভাবে হয়। এছাড়া তুমি পাইরোমেন্সি, অ্যাকোমেন্সি করেও জানতে পারো। যদি তুমি মানে পাইরোমেন্সি বা অ্যাকোমেন্সি করতে জানো হুম। কিভাবে করে। হুম। ধরো তুমি একটা বোল নিলে, হোয়াইট কালারের বোল, তুমি তার মধ্যে একটা ক্লিয়ার কোয়ার্টজ রাখলে, এই সাইজে ক্লিয়ার কোয়ার্টজ, বোলটা পুরো ভর্তি থাকবে। তুমি 15 থেকে 20 মিনিট যদি ভিজুয়ালাইজ, কিসের ভর্তি থাকবে? জলে, জলে। জল ভর্তি থাকবে। হোয়াইট কালারের বোল হতে হবে, হুম। সেরামিকের বোল, ঠিক হুম। আছে? তার মধ্যে একটা ক্লিয়ার কোয়ার্টজ দিলে, জলটা একদম পুরো কানায় কানায় ভর্তি থাকবে। এবার তুমি তার মধ্যে 15 থেকে 20 মিনিট ভিজুয়ালাইজ করো, তুমি যেটা চাইছো সেটাই তুমি রিফ্লেকশন দেখতে পাবে। তুমি যদি ঠিকঠাক ভিজুয়ালাইজ করতে পারো, ঠিক আছে? তুমি যেটা চাইছো সেটাই রিফ্লেক্ট করবে। এটা সাধারণ মানুষের জন্য বলছো? সবার জন্যই বলছি, তোমার মধ্যে সেই ভিজুয়ালাইজ, দেখো প্রত্যেকটা মানুষই স্পিরিচুয়াল কোনো না কোনো। তুমি সন্ধ্যাবেলা বা কখনো না কখনো তুমি মন্দিরে যাচ্ছ বা ধূপ দিচ্ছ বা কিছু করছো ঘরের জন্য, তো কোথাও না কোথাও তুমিও স্পিরিচুয়াল। তুমি যদি একটু প্র্যাকটিস করো না, পার ডে ধরো 10 মিনিট, আমি তোমাকে বেশি বলছি, 10 মিনিট যদি তুমি প্র্যাকটিস করো, তোমারও এই পাওয়ারগুলো অ্যাক্টিভ মানে তুমি অ্যাচিভ করতে পারবে। ওকে দাদা, আহ, কিছুক্ষণ আগে হুম। তুমি বলছিলে যে আমি কোনো পার্সনের অরা দেখতে পাই এবং সেখানে কালার চেঞ্জেস থাকে, কারো গ্রিন অরা দেখতে পাও, কারো ব্রাউন দেখতে হুম। পাও, হুম। ডার্ক ব্রাউন দেখতে পাও। তো এই অরাটার ব্যাপারটা কি একটু বলো? ওরা হচ্ছে তোমারই ভেতরে অভ্যন্তরীণ যে শক্তিটা, জীবনী শক্তিটা আছে, হুম। তার একটা স্বচ্ছ ভাব অরা হিসাবে আমাদের বাইরে সবসময় রয়েছে। তুমি দেখবে কোনো ঠাকুর দেবতা তুমি যে ছবি দেখো, দেখবে তার মাথার চার সাইডে একটা সার্কেল থাকে, গোল মতো, বলের হুম। মতো। হুম। হুম। ওটা কি অরা। যত তুমি স্পিরিচুয়াল পার্সন হবে, যত তুমি প্র্যাকটিস করবে বা মনীষীদের, ওদের অরা এখান থেকে 12-14 ফুট হাইতে থাকে, ঠিক আছে? তো সাধারণ মানুষের অরা গায়ের সাথেই লেগে থাকে, মানে এক এক মানে একটা করের মতো উঠে থাকে। বা তুমি যদি একটু স্পিরিচুয়াল প্র্যাকটিস হয়, এখান থেকে তুমি ফিল করতে পারবে যে এখান থেকে তুমি ধরলে গরমটা ফিল করতে পারবে, ঠিক আছে? কিন্তু যারা ওই লেভেলের মনীষী ছিলেন, তাদের 12-14 ফুট অব্দি নাকি অরা দেখা যেত। এবার অরার বিভিন্ন রকম কালার আছে। হুম। তোমার প্রেজেন্ট মানে তোমার যে প্রেজেন্ট যে সিচুয়েশনের মধ্যে তুমি যাচ্ছ, তার উপর ডিপেন্ড করে তোমার অরার কালার কি হবে, ঠিক আছে? ধরো তুমি মনিটারি দিক থেকে খুব ওয়েলদি আছো, ঠিক আছে? টাকা পয়সার দিক থেকে তোমার অরা কিন্তু হালকা গ্রিন বা এই টাইপের উপর থাকবে, ঠিক আছে? এবার ধরো তুমি, তোমার মধ্যে খুব অ্যাঙ্গার রয়েছে, তুমি সেখানে তোমার অরাটা রেড হবে, ঠিক আছে? ডার্ক রেড হতে পারে। কখনো কারোর মধ্যে নেগেটিভিটি থাকলে অরা সবসময় ডার্ক কালার হবে। যদি তোমার মধ্যে কোনো রকম নেগেটিভিটি থাকে বা তোমার লাইফে কোনো
হার্ড টাইম বা কোনো টাফ টাইম যায়, অরা কালার অটোমেটিক চেঞ্জ হবে। তবে তুমি যখন খুশি থাকবে না, তখন তোমার একটা ছবি তুলে দেখবে, আর যখন তুমি খুশি নেই সেই সময় তোমার একটা ছবি তুলে দেখবে, দুটো ছবির মধ্যে অনেক তফাৎ থাকবে, ওই তফাৎটাই অরা করে। সেটা আমি বুঝতে পারবো মুখের ভাঁজ দেখে নাকি না, সেটা যারা অরা রিডিং করতে পারে তারা অরা কালার অটোমেটিক দেখতে পায়। এছাড়া ছবির মধ্যে দিয়েও দেখা যেতে পারে? ছবির মধ্য থেকেও দেখা যেতে পারে অরা কালার, ঠিক আছে, যে অরা কালার কি আছে না আছে। যেমন রিসেন্টলি আমার একটা বন্ধুর বাবা, একজন মানে বন্ধুর বাবা মারা গেছেন 2 সপ্তাহ আগে। আমি আগের উইকেন্ড মঙ্গলবার তার সঙ্গে দেখা করতে গেছিলাম। তো সে যখন তার বাবার ছবি দেখালো, তো এই সাইডটা পুরো কালো হয়ে রয়েছে গলার দিকটা, ঠিক আছে, ও অরাটা মানে ওইটা হয়ে গেছে, মানে 1-1.5 মাসের মধ্যে সে মারা যাবে তিনি। তো এরকম থাকে, বোঝা যায়। বোঝা যায় অরা আর দেখে। তুমি কি এইসব মানে এই ধরনের ক্যান্ডেলস, হুম। তারপর যে অরা ক্লিনিং বা আরো যে যে কাজগুলো আছে তুমি যেগুলো বললে, তুমি সেগুলো সব করো? হ্যাঁ, অরা ক্লেন্সিং বলো, ক্যান্ডেল ম্যাজিক বলো, হিলিং বলো। দেখো উইকা তো মেইনলি হিলিং, ঠিক আছে। উইকা সম্বন্ধে লোকের একটা খারাপ কনসেপ্ট আছে যে ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে, ডাইনি মানে ব্ল্যাক ম্যাজিক। ডাইনি শব্দটাই এসছে গ্রিক গডেস গায়া থেকে, ঠিক আছে। বা যে কোনো মুন গডেস, তুমি যে কোনো মুন গডেসে যদি পুজো করো, তার যারা ফলোয়ার্স হবে তারা ডাইনি বলা হয়, ঠিক আছে, কারণ গডেস ডায়না থেকে নামটা এসছে। তো সেইখানে ব্ল্যাক ম্যাজিক বা ডার্ক কোনো কিছু নেই, ঠিক আছে, কিন্তু লোকেরা এই কনসেপ্টটা করে দিয়েছে যে উইকা মানেই খারাপ বা উইচক্রাফট মানেই খারাপ। খারাপ দিকটার নাম কিন্তু উইচক্রাফট না, কিন্তু সেটার নাম কি সেটা লোক জানেও না, বলেও না। ব্যাপারটাই এবং তুমি একটা আগের পডকাস্টে কথা বলেছিলে যে যে কৌশিক, তুমি এটা সবসময় মাথায় রাখবে, তুমি যখন কোনো কাজ করছো, তার ভালো কাজ যদি করো, তাকে তুমি সেটা হোয়াইট ম্যাজিক বলা হয়ে একদমই থাকে। একদমই এবং হতে পারে তার যে ভালোটা হচ্ছে তার কাছে অন্য একজনের কাছে খারাপ লাগছে, তো তার কাছে সেটা ব্ল্যাক ম্যাজিক হতে পারে। একদমই। আজকে ধরো তুমি আমাকে দিয়ে কোনো একটা কাজ করালে, ঠিক আছে, হুম। আমি তোমার হয়ে করে দিলাম কাজটা, হ্যাঁ। তোমার কাছে সেটা হোয়াইট ম্যাজিক, হ্যাঁ। আমি যার এগেনস্টে করলাম তার কাছে তো ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে। এই কার্মাটা কাকে হিট করবে? আমাকে হিট করবে, অ্যাজ এ একদম। ম্যাজিশিয়ান আমাকে হিট করবে, কারণ আমি তো একদম। দুটো জেনেই করছি, ঠিক আছে। এটা কিন্তু তোমাকেও হিট করবে না, ওকেও হিট করবে না, কার্মাটা আমাকে হিট করবে। তো এইগুলোর অনেক প্রসেস আছে, উইচরা কি করে নিজেদের ক্লেন্স করে, বা কিভাবে ওরা মানে কার্মা ব্যালেন্স করতে হয়, বা কি প্রসেস আছে। আমাদের উইকাতে একটা কথা আছে যে তুমি যদি উইচ হও তুমিই কার্মা, তো কার্মা কি হচ্ছে না হচ্ছে তোমার সেটা নিয়ে ভেবে লাভ নেই, ঠিক আছে। এই নিয়ে অনেক কন্ট্রোভার্সিও আছে, ঠিক আছে, তবে এটা আমি বললাম যে এরকম একটা কথাও রয়েছে। আর এই হিলিং এর যে কথা তুমি বললে, অনেকে বলে যে হিলিং এর দ্বারা নাকি ক্যান্সার ঠিক করা যেতে পারে। আমি কাউকে দেখিনি, এবং আমি একজনকে চিনি, আমাদের এখানে পডকাস্ট করে গেছিলেন। তার একটা ক্লায়েন্ট ছিল যার বাচ্চা ছিল, বাচ্চা তার ক্লায়েন্টটা, এবং তার চোখে একটা প্রবলেম হয়, যার ফলে ওখানে ক্যান্সার ধরা পড়ে, এবং সেটাকে ক্লিন করেন তিনি। আচ্ছা। 50 দিন বা এরকম কয়েকটা 2 মাস সময় লাগে, এবং বাচ্চাটা এখন স্কুল যায়, মানে সুস্থ একেবারে। কিন্তু আমার চোখে সেটা পড়েনি, এবং আমার না একটু বিশ্বাস করতে একটু প্রবলেম হয়। দেখো এই কেস আমি যখন প্র্যাকটিস করছি তখন আমার টিচারের কাছে এরকম একটা কেস এসেছিল, ঠিক আছে। না, আমি একটু শেষ করি কোশ্চেনটা, মানে তুমি এই কেসটাই বলবে। আর একটা হচ্ছে যে আমরা যারা আজকে দর্শকরা শুনছে, দিনের পর দিন কেমো চলছে, দিনের পর দিন মানুষ মারা যাচ্ছে, এর কোনো প্রতিকার নেই। ক্যান্সারের বাদে অনেক রকমের রোগ আছে যেগুলো আমরা নাম নিতে পারছি না এখন। তো সেইগুলো কি হিলিং এর দ্বারা ঠিক হবে কিনা আমি সেটা জানতে চাইছি, এবং আজকে দর্শকদের এটা জানাও, তাহলে মানুষ ওষুধের দিকে যতটা খরচা করছে, এবং সেই জিনিসটাও বলো যে কতটা খরচার ব্যাপারও একটা ব্যাপার থাকে, কারণ মানুষ আগে খরচাটা দেখে, ঠিক আছে। তুমি সেই জিনিসটাকে পুরোপুরি যদি কমপ্লিট করতে পারো খুব ভালো হয়। দেখো ওষুধের দিকটা আমি সবসময় বলবো যে ফার্স্ট প্রায়োরিটি তোমার ডাক্তারকে দেওয়া উচিত, ঠিক আছে। যখন ভগবানের অসুখ করেছিল, ঠিক আছে, ভগবান কিন্তু ডাক্তারকে বৈদ্যকেই ডেকে নিয়ে এসেছিল, সে কিন্তু ভগবান ছিল, তার কিন্তু ডাকার দরকার ছিল না। সবসময় তুমি ডাক্তারকে ফার্স্ট প্রায়োরিটি তোমার ডাক্তারকে দেওয়া উচিত। তার সাথে সাথে আমি বলবো হিলিংটা চালিয়ে যাওয়া। এবার তুমি কিরকম হিলিং করাচ্ছ, সে তুমি অ্যাঞ্জেল থেরাপি করাচ্ছ কি মানে ক্যান্ডেল ম্যাজিক করাচ্ছ কি কোল্ডেন হিলিং করাচ্ছ, কিরকম হিলিং করছো সেটা ডিপেন্ড করে। আমি যখন প্র্যাকটিস করছি আমার টিচারের কাছে এরকম একটা কেস এসেছিল, তো তার ক্যান্সার ছিল। তো পার্ক স্ট্রিট ম্যানশনের ওখানে কেউ একজন রয়েছেন যে এইরকম হিলিং করেন। তো তিনি আমার টিচার গেছিলেন ওখানে, তো দেখেছিলেন যে ক্যান্সার হিলিং মানে এনার্জি যেখানটা ক্যান্সার হয়েছিল ওই জায়গা থেকে ক্যান্সারটাকে টেনে বার করে জলে মানে অ্যাবজর্ব করাচ্ছে, ঠিক আছে। এরকম একটা তামার গামলায় জল ছিল, মানে ক্যান্সারটা এখান থেকে নিয়ে হিলিং করে টেনে বাইরে বার করছে, ওখানে হাত ধুয়ে নিচ্ছে, মানে যে কোনো ডিজিজের একটা এনার্জি, ঠিক আছে, এনার্জিটাকে বার করে জলে লক করছে। তো উনি কিন্তু সুস্থ হয়ে গেছিলেন পুরো, ওনার পায়ে ছিল বা মানে হাঁটু বা থাইয়ের জায়গায় কোথাও একটা ছিল। এটা তো একটা স্টেজের ব্যাপার আছে। স্টেজের তো অবশ্যই ব্যাপার আছে, তার সঙ্গে তুমি ট্রিটমেন্ট চালিয়েই যাচ্ছ।
কোনোদিনই হিলিং বলবে না তোমাকে যে 100% তুমি আজকে না আসলে কালকে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা প্রসেস, সাইড প্রসেস। তুমি যার সঙ্গে চালিয়ে যাচ্ছ, যাতে তোমার যদি মেডিকেল সায়েন্সে 30% চান্স থাকে, তুমি এটা করার পর সেটা তো 60% হচ্ছে, ওখানে 30 আর 30 যোগ হচ্ছে, তো অনেকটা চান্স বেড়ে যাচ্ছে হিল হওয়ার, ঠিক আছে? তো এইগুলো থাকে। খরচা সাপেক্ষ কেমন, না খরচার অনুপাত যদি তুমি একটু বলো। দেখো খরচা এবার এটা এক একজন ম্যাজিশিয়ান বলো বা এক একজন হিলার এক এক রকম ভাবে চার্জ করে, একদম। ঠিক আছে? এটা কে কিভাবে চার্জ করবে তার উপর ডিপেন্ড, এগুলো পার ডে হিসেবে চার্জ হয়, ঠিক আছে? হিলিং, কারণ হিলিং কিন্তু কখনো একবারে থোক টাকায় হয় না। না। ধরো একটা হিলিং তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে ধরো তুমি আমার কাছে একটা হিলিং নিয়ে আসলে, ধরো তোমার আজকে পায়ে ব্যথা বা তুমি একটা হিলিং নিয়ে আসলে, তোমাকে তো আমাকে 7 দিন বা 10 দিন আসতে হবে, বা আমাকে তোমাকে ডিস্টেন্স হিলিং পাঠাতে হবে, ঠিক আছে? তো আমি আজকে কিছু একটা করবো, ক্যান্ডেল জ্বালাবো, কালকে হয়ে যাবে, এটা হ্যারি পটার হচ্ছে না, ঠিক আছে? যে ক্যান্ডেল জ্বালাবো কালকে তোমার পা ব্যথা কমে যাবে। এই হিলিংটা আমাকে একটা পার্টিকুলার টাইমে ডেইলি সেই টাইমে বসে তোমাকে হিলিংটা পাঠাতে হবে। তো তার একটা কন্টিনিউয়াস প্রসেস রয়েছে, তো এটা পার ডে হিসেবে চার্জ হয়, ঠিক আছে? এবার এটা যার যেরকম চার্জ, এটা বুঝতে পারছো? এটা তো মানে তুমি বলতে গেলে এটার কিওর আছে। হ্যাঁ, কিওর সব কিছুরই আছে, কিন্তু মানে কখনো আমি বলবো না যে মেডিকেল সায়েন্স ছেড়ে দিয়ে তুমি যে কোনো একটা ম্যাজিক ধরে সেটা দিয়ে করো, ঠিক আছে? মেডিকেল সায়েন্স চলুক, তার সাথে যদি তোমার সামর্থ্য থাকে তুমি কোনো রকম ম্যাজিক্যাল হিলিং নাও বা স্পিরিচুয়াল হিলিং নাও, কিন্তু ফার্স্ট মেডিকেল। দাদা তুমি এর আগে বলছো টুলস এর ব্যাপারে, হ্যাঁ, এই টুলস গুলো কি একটু ওর ব্যাপারে একটু দেখো আমাদের উইকাতে ম্যাজিক্যাল প্রপার্টি হিসেবে অনেক রকম টুলস আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? বেল কিন্তু এক রকমের টুলস, ক্লেন্সিং টুলস, ঠিক আছে? বেল আছে, ওয়ান্ড আছে, আথাম আছে, তোমার ব্রুমস রয়েছে, এছাড়া তোমার সেরিডল রয়েছে, ঠিক আছে? অনেক কিছু রয়েছে। আমাদের ম্যাজিক মিররও হয়, যে মিরর থেকে তুমি নিজের সোলও দেখতে পাবে, ঠিক আছে? বা স্পিরিটও আমরা দেখতে আগের পডকাস্টে কথা হ্যাঁ, হয়েছিল এটা নিয়ে। সোলও দেখতে পাবে, ম্যাজিক মিরর আছে, কিন্তু একবার যদি ওখানে ট্র্যাপ হয়ে যায় তোমাকে ওটা ভেঙে ফেলতে হবে, ওটা ছাড়া কোনো উপায় নেই। আর ম্যাজিক মিরর তুমি লাইফে একবারই পাবে, তারপরে আর পাবে না, ও খুব সাবধানে ব্যবহার করতে হয়। এবার এই টুলগুলো, তোমার কাছে দুখানা আছে। হ্যাঁ, এই টুলগুলো নিয়ে বিভিন্ন রকম ব্যবহার রয়েছে। ধরো আমি তোমাকে এনার্জি ট্রান্সফার করব, আমরা উইচক্রাফট বা উইকাতে কি হয়, আমরা কাউকে ছুঁই না, ঠিক আছে? ছোঁয়াটা বারণ আছে, যে আমরা টুলসের মাধ্যমে এনার্জিটা ট্রান্সফার করি। তো সেটা আমি ওয়ান্ডের মাধ্যমে তোমাকে ট্রান্সফার করতে পারি, মানে ওয়ান্ডটা তখন আমার ইন্ডেক্স ফিঙ্গার হিসেবে কাজ করবে, ঠিক আছে? এবার ওয়ান্ড ধরারও অনেক প্রসেস আছে, আমি ওয়ান্ডটাকে কীভাবে ধরছি, কোন আঙুল কোথায় প্লেস করছি, তার উপরও ডিপেন্ড করে ওয়ান্ড কতটা পাওয়ার মানে কাজ করবে আমার। এছাড়া ব্রুমস রয়েছে, ব্রুমস ধরো আগেকার দিনে একটা কনসেপ্ট ছিল ব্রুমস মানে ওর মধ্যে করে মেয়েরা উড়ে যাচ্ছে আকাশে, সেটা কিন্তু একদমই ভুল কনসেপ্ট, ঠিক আছে? উইচরা উড়ে যাচ্ছে, ওটা এই কারণে তখন দেখানো হয়েছিল যে সেই সময় যেসব মহিলারা উইচক্রাফট করতো তারা তো খুব গরিব ঘরের ছিল, নিম্ন ঘরের ছিল, তাদের কাছে হাতিয়ার বা টুলস বলতে ওই ঝাঁটাটাই ছিল, ঠিক আছে? ওটা দিয়ে সে বাড়ি ঝাড় দিত, ওটা দিয়ে সে নিজেকে প্রোটেক্ট করতো। তো সেই সময় কি হয়েছে, সেই সময় তোমার ওই হিপ্পি জেনারেশনগুলো আসে, ঠিক আছে? ওদের মধ্যে ড্রাগস নেওয়া, ঠিক আছে, এইসব সেবনেই আছে, তো ওরা ওই কাজ বাজে সে ড্রাগস নিত, আর ব্লুমটা ওদের সবসময় হাতেই থাকতো, সবসময় ওদের হাতে থাকতো, তো ওরা ওইটা মানে ভিজুয়ালাইজ করতে ওরা উঠছে আকাশে, সেই থেকে কনসেপ্টটা চলেছে উইচরা ঝাঁটা নিয়ে উঠছে মানে আকাশে। এই চাইল্ডিশ ব্যাপারটা এইটা থেকেই এসছে, ঠিক আছে? এই কনসেপ্ট থেকেই ব্যাপারটা এসছে, এই এতগুলোর পেছনে ড্রাগস একদম, ঠিক আছে? হিপ্পি থেকে পরবর্তীকালে যারা এইগুলো থেকে তোমার আরো রকম নিউ পেগানস এসছে, যারা পরবর্তীকালে এগুলো, আমরা যেমন ওল্ড পেগান করি, ঠিক আছে? তো এখন নিউ পেগানস রয়েছে, নিউ পেগানসের মধ্যেও যে ওদের বিভিন্ন রকম ভাগ রয়েছে, গার্ডেন উইচ রয়েছে, ফায়ার উইচ রয়েছে, ওয়াটার উইচ রয়েছে, ঠিক আছে? তো এইগুলো রয়েছে। দাদা তুমি এই যে পাথর যেটা হুম, পাওয়া যায় তোমার কাছে, কি পাথরের তুমি মানে যদি কেউ চায় হ্যাঁ, হ্যাঁ। দেখো পাইরাইট আমরা পাথর বলতে আমরা ক্রিস্টাল, সেমি প্রিশিয়াস ওকে। স্টোন ব্যবহার করি, ক্রিস্টাল ব্যবহার করি, ঠিক আছে? এবার তোমার যেরকম রিকোয়ারমেন্ট হবে সেই হিসাবে ক্রিস্টাল দেওয়া হয়। এবার ধরো তুমি আমার কাছে বললে আমি এই ক্রিস্টালটা নেবো, তো সেই ক্রিস্টালটা তোমার স্যুট নাও করতে পারে। অ্যাজ আ ম্যাজিশিয়ান সেটা আমাকে দেখতে হবে ক্রিস্টালটা তোমার সঙ্গে যাচ্ছে কিনা, তোমার ডেট অফ বার্থ হিসাবে, তোমার প্রেজেন্ট সিচুয়েশন হিসাবে, তুমি কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ। ধরো তুমি এখন তেমন পরিস্থিতিতে নেই, তোমাকে একটা টাইগার আই দিয়ে দিলাম, তো পাগল হয়ে যাবে। তো এরকম অনেক ব্যাপার থাকে, ঠিক আছে? আমার একটা বন্ধুর সাথেই এরকম ঘটেছে, ওকে আমি যখন বলেছিলাম টাইগার আইটা নিতে, ও তখন নেয়নি, যখন ও ডিপ্রেসড, যখন ও ড্রেন হয়ে গেছে সবকিছু, ও তখন টাইগার আইটা নিয়েছে, ও তখন ম্যাড হয়ে গেছে, ম্যাড মানে ওইরকম ম্যাড না, মানে পাগলের মতো হয়ে গেছে, মানে কি করছি কি খাচ্ছি কোনো একদম ঠিকঠাক নেই। একদম। তো এইগুলো হয় ক্রিস্টাল থেকে। আর সেগুলো তুমি প্রোভাইড করে দাও। হ্যাঁ, হ্যাঁ, যদি কেউ আমাকে বলে বা কেউ আমাকে কনসাল্ট করে যে কি নেবো বা কি পরিস্থিতি চলছে, কি হিসাবে চাইছি, অনেকে ভাবে পাইরেট করলেই টাকা আসছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। সেটা নয়, শুধু কি পাইরেট করলে টাকা, পাইরেট আমার সঙ্গে যাচ্ছে কিনা দেখতে হবে, ঠিক আছে? তো গ্রিন অ্যাভেঞ্চুনি রয়েছে, জেড রয়েছে, তোমার সিট্রিন রয়েছে, এরা সবই মানি ক্রিস্টাল। এবার কার সঙ্গে কোনটা যাচ্ছে সেটা দেখে ব্যালেন্স করে করতে হবে। যেমন তুমি ক্যান্সারের কথা একটু আগে বলছিলে, অ্যামেথিস্ট বলে একটা মানে ক্রিস্টাল হয়, ওটা কিন্তু ক্যান্সারে খুব কাজ করে, ঠিক আছে? আমি নিজেও দেখেছি,
ব্যাপারটা দিয়ে। ধরো যেসব ক্যান্সার পেশেন্টদের খুব পেন হয়, হুম হুম তো হুম। সেই সময় যদি সে ওই এই সময় তোমার ব্রেসলেট পরলে হয় না, টাম্বেল রাখতে হয়। সেহেতু সে যে জায়গাটা পেন হচ্ছে তার আশেপাশে যদি সে রাখে না, পেন অনেকটা কম। আর একটা জিনিস, হুম। এই ক্রিস্টাল আমরা মাটির থেকে পাই, ঠিক আছে? সেটা মাটি থেকে হয়, পাথর ভেঙে পাথর ভেঙেও ভেঙে পাওয়া যায়, মাটি থেকেই হয়। মাটি থেকে, হ্যাঁ। প্রকৃতিতে। তো সেটাকে নিয়েই কি ডাইরেক্ট লাগানো হয়, নাকি তোমরা সেটা ক্লিন করো, একটা ক্রিস্টাল, প্রসেস আছে? দেখো ক্রিস্টালের মধ্যে এক রকমের লাইফ থাকে যাকে বলে প্রিজো ইলেকট্রিসিটি। এটা কোথা থেকে আসে এটা? প্রকৃতি ওর মধ্যে ধরে পাঠায়, ঠিক আছে? যখন তুমি ধরো তুমি কালকে কোনো একটা ক্রিস্টালের দোকানে গেলে, হুম 10খানা ক্রিস্টাল রাখা আছে, জাস্ট তুমি মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবে যে আমি ক্রিস্টালটা হার্টবিট চেক করবো, ঠিক আছে? কোনো একটা ক্রিস্টাল তুমি হাতের মধ্যে তুললে বা হাতের মধ্যে নিয়ে এটা হালকা করে বাচ্চাদের মতো ধরবে, চাপ দেবে না, ঠিক আছে? বেবিদের যেরকম ধরে ধরবে, কিছুক্ষণ পর দেখবে এটা বিট করবে। তুমি করে দেখো, যদি না তুমি বলবে আমি মিথ্যা কথা বলেছি। ওটা হচ্ছে প্রিজো ইলেকট্রিসিটি, যদি ওটা অরিজিনাল ক্রিস্টাল হয়। ডুপ্লিকেট বা কাঁচ বা ফাইবার হলে কিন্তু হবে না। অরিজিনাল ক্রিস্টাল হলে এর মধ্যে নিয়ে তুমি ওর হার্টবিট বুঝতে পারবেই পারবে। এবার যারা স্পিরিচুয়াল পার্সন, ধরো তুমি আমাকে বললে, আমি কি করবো, ওই ক্রিস্টালটা হাতে নিয়ে হার্টবিট তো আমি বুঝলাম, এবার দেখবো ওর মধ্যে তোমার ফেস আসছে কিনা। প্রত্যেকটা ক্রিস্টাল এক একটা মানুষের জন্য তৈরি হয়। ধরো এখানে 10টা ক্রিস্টাল রাখা হয়েছে, কোনটা তোমার জন্য, ক্রিস্টাল আগে থাকতে তোমাকে চুজ করে নেবে যে তুমি ও কার কাছে যাবে। তখন আমি ওটা হাতে নিয়ে দেখতে পাবো যে ওটা তোমার সঙ্গে যাচ্ছে কি যাচ্ছে না। তো এইভাবে ক্রিস্টালগুলো কাজ করে। লোকেরা হুটহাট করে জিনিস কিনে নেয়, পড়ে নেয় বলে লোকের লাইফে এত প্রবলেম হচ্ছে। দাদা, একটা জিনিস তুমি দেখো না, ওই টার্কোয়েজ ব্লু একটা হুম। ক্রিস্টাল আছে, হুম। খুব ফেমাস করে, ওটা সালমান খানও হাতে পড়ে, ফিরোজা। ফিরোজা। হুম। এবার এই ফিরোজাটা কি সবার জন্য ঠিক? ফিরোজা সবাই পড়তে পারে, ঠিক আছে? মানে ওটার জন্য কোনো ডেট অফ বার্থ লাগে না, ফিরোজা সবাই পড়তে পারে। কিন্তু ফিরোজা সাইড এফেক্ট যেটা হচ্ছে, হ্যাঁ। 90% ক্ষেত্রে দেখা যায় ফিরোজা তোমাকে একা করে দেবে, ঠিক আছে? সব দিক থেকে একা করে দেবে। কারণ ফিরোজা তোমাকে তুলে দেবে এইখানে, কিন্তু তোমাকে সবার থেকে একা করে দেবে। এবার তুমি যদি ওইটার জন্য রেডি হও তাহলে ফিরোজা পড়। ফিরোজারই কিন্তু আমরা যারা দামি পড়ে তারা নীলা পড়ে, ঠিক আছে? কিন্তু আমি দেখেছি অনেকে ফিরোজা পড়েও কিন্তু তারা কিন্তু সাকসেসফুল লাইফে, লাইফে সাকসেসফুল, কিন্তু তাদের তুমি সাথে সব ফ্যামিলি ট্যামিলি সবই আছে। তাহলে হয়তো তার ওটা কাজ করে গেছে, ঠিক আছে? কোনোভাবে কাজ করে গেছে, ও ঠিক মানে আছে? এটার একটা মানে পসিবিলিটি একদম 90% বা 10% না। 10% হতেই পারে, ঠিক আছে? এরকম হতেই পারে। একটা হচ্ছে ফিরোজার নাকি যদি ধরো খুব বাজেটা নেগেটিভিটি আসে, ওটা ভেঙে যায়। যে কোনো ক্রিস্টাল, শুধু ফিরোজা বলে না। আমি রিসেন্টলি আমার এই ধরো 1 মাসের মধ্যে আমার 7 থেকে 8 হাজার টাকা ক্রিস্টাল ভেঙে গেছে বাড়িতে, ঠিক আছে? আমি রেখেছি, পুজো করছি, ক্রিস্টালগুলো সব পরপর পরপর ক্র্যাক লেগে গেছে। ধরো ওই সময় কোনো একটা এনার্জি আমাকে হার্ম করতে এসছে, ঠিক আছে? এই সময় যখন আমরা যখন পুজো দিই, নর্মাল মানুষের ব্যাপারটা আলাদা, আমরা যখন পুজো দিই, হুম। আমরা একটা প্রোটেকশন সার্কেল ক্রিয়েট করি, ঠিক আছে? অনেক সময় কেউ ওটা ভুলে যায় সার্কেলটা ক্রিয়েট করতে, ঠিক আছে? তাড়াহুড়া তাকে ভুলে গেলাম, হুম। কিছু না কিছু চলে আসলো যে ওই সময় যে ওয়াকিং স্পিরিট রয়েছে আমার বাড়ির আশেপাশে ঘরে। আজকে এখানে আমরা 4 জন আছি, আমাদের এখানে 4 জন নয়, এখানে আরো অনেক লোক আছে যাদের আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তারা রয়েছেন এখানে। এবার তারা সেই সময় আমার হার্ম করার চেষ্টা করবে। এবার ক্রিস্টালের কাজ হচ্ছে ও সেই হার্মটাও নিজে নিয়ে নেয়, নিয়ে ক্র্যাক হয়ে যায়। আমার 7 থেকে 8 হাজার টাকা, মানে আমার ফেভারিট ক্রিস্টালগুলো সব ভেঙে রয়েছে, ঠিক আছে? তো সেগুলো যদি ভেঙে যায় তো সেটার কোনো কাজের কাজ না, হবে না? তখন তোমাকে জলে ফেলে দিতে হবে, কারণ ভেঙে গেলে যে ক্র্যাকটা হচ্ছে না, ওই ক্র্যাকটা নেগেটিভ এনার্জি ওর ভেতরে ঢোকার জায়গা। যে কোনো নেগেটিভ এনার্জি ওর ভেতরে গিয়ে স্টাক এনার্জি যেটাকে বলি আমরা, ওর ভেতর ঢুকবে। তুমি সেটা তুমি ঠাকুরের অল্টারে রাখো আর ঠাকুরের মূর্তিই হোক না কেন, যদি ঠাকুরের মূর্তিও ভেঙে যায় তোমার তাও ফেলে দিতে হবে, যদি না তুমি সেটাকে গোল্ড দিয়ে রিপেয়ার করো, ঠিক আছে? কোনো ঠাকুরের মূর্তি যদি ভেঙে যায়, তুমি যদি সেটা গোল্ড দিয়ে রিপেয়ার করো, তার নিচে যদি হোল থাকে, সেই হোলটাকে তোমায় 2-3 রকমের হার্বস রয়েছে, রোজমেরির সঙ্গে আরও হার্বস আছে, হার্বস এবং 7 রকমের ক্রিস্টাল দিয়ে ওটা নিচটাকে ফিল করতে হবে, ঠিক আছে? তবেই সেটা আবার আগের জায়গায় যাবে, নাহলে তোমাকে সেটা ফেলে দিতেই হবে। বাহ! দাদা, হুম। কালারের ব্যাপারে তুমি বলছিলে অরাতে ইয়েতে, এবং অনেকে দেখেছি, যেমনি আমার মেনলি পছন্দ হয় ব্ল্যাক এবং রেড, ডার্ক রেড যেটা হয়, যেটা ব্লাড রেড বলা হয়। মেরুন, হ্যাঁ। হ্যাঁ, মেরুনও বলা যেতে পারে। তো এই কালারটা যে আমার আমার ভালো লাগে, তো এটা কি কোনো রকমভাবে আমার সাথে লিঙ্ক আপ, নাকি এটা কালারের সাথে কিছু ব্যাপার থাকে তোমাদের এই না দেখো, নলেজের মধ্যে? কালার তোমার যেটা প্রত্যেকটা মানুষের নিজের পছন্দ হয়, কালারটা তার পছন্দের উপর ডিপেন্ড করে, হুম। হ্যাঁ। কিন্তু কোনো মানুষ যদি ধরো কোনো টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে তার সেই সময় কিছু কালার বর্জন করাই উচিত। ধরো কারো ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, বা রিলেশনশিপ ম্যাটার খারাপ রয়েছে, তাহলে তার ব্ল্যাকটা না পড়াই ভালো সেই সময় দাঁড়িয়ে। কারণ ব্ল্যাক হচ্ছে তোমার দিকে যাই আছে ও সেটাকে হয় অ্যাবজর্ব করবে, নয় কাটিয়ে দেবে। ব্ল্যাকের দুটো কাজ, ঠিক আছে? এই জন্য আমরা উইচরা দেখবে সবসময় ব্ল্যাক পরি, হয় ব্ল্যাক, নাহলে যারা খুব একটু রিচ লেভেলের উইচ আছে তারা দেখবে পার্পেলটা ইউজ করে খুব। কারণ পার্পেল সেই সময় রয়্যালটি হিসেবে ব্যবহার করা হতো,
সেই আমি যেই সময়কার উইকার কথা বলছি সেই সময় পার্পলটা শুধু রয়্যাল ফ্যামিলিতেই ইউজ করা হতো। সেই সময় স্নেলের ভেতর থেকে পার্পল কালার কালেক্ট করা হতো, হয়ে সেটা দিয়ে ডাই হয়ে পার্পল কালার আসতো, উইচটা সেই সময় পার্পলটা ইউজ করতো। আর নয় ব্ল্যাক, হয় ব্ল্যাক তোমাকে পুরো ফুললি প্রোটেকশন দেবে, আর নয় তোমাকে ফুললি এনার্জিটা তোমার মধ্যে অ্যাবজর্ব করবে, যে কোনো একটা কাজ করবে। এবার এটা ডিপেন্ড করে ব্ল্যাকটা কে পরে আছে তার উপর। ব্ল্যাকটা যে ধরো এটা ব্ল্যাকটা, তুমি একটা ব্ল্যাক ড্রেস, এটা তো নর্মাল ড্রেস, এর সঙ্গে তোমার একটা সেন্স লাগতে হবে, একটা তো সেন্সার লাগতে হবে, সেই সেন্সারটা তুমি তুমি সেই এনার্জিটাকে অ্যাবজর্ব করবে না সেটা ডিসলভ করে দেবে, সেটা তো তোমার উপর ডিপেন্ড করছে। তো এইভাবে কালার অনেক রকমভাবে মানুষের লাইফে এফেক্ট ফেলে। ধরো যদি কেউ গ্রিনটা বেশি ভালো লাগে, লাইট ব্লু পড়লো, লাইট স্কাই ব্লু, ব্লু এরকম পড়লো, গ্রিন, এগুলো তোমার প্রসপারিটির দিক থেকে খুব ভালো, ঠিক আছে। তোমার তোমার অরাকে অনেক হালকা, তুমি নিজে অনেকটা লাইট ফিল করবে, লাইট গ্রিন, লাইট ব্লু, ঠিক আছে, হোয়াইট, এগুলো পড়লে। অনেকেই ম্যাক্সিমাম লোক ব্ল্যাক কালার সহ্য করতে পারে না, পার্টি ওয়্যারে ইউজ করে, কারণ সারাদিন 24 ঘন্টা ব্ল্যাক পরে থাকা লোকের পক্ষে মুশকিলের, কারণ শরীরে অনেক বেশি এনার্জি অ্যাবজর্ব হয়, কারণ আমরা 24 ঘন্টাই পরে থাকি, ঠিক আছে। তো এইগুলো ডিপেন্ড করে মানুষ টু মানুষ, এগুলো ডিপেন্ড করে। তো এতক্ষণ তো আমরা কথা বললাম দাদা কালার্স, ক্রিস্টালস এবং ইজিপশিয়ান গড অ্যান্ড গডেসের উপর। তো এবার দর্শকদের একটা ইচ্ছা থাকে যেটা গল্প, একটা স্টোরি, ভৌতিক স্টোরি যদি তুমি দাও। ভৌতিক স্টোরি রিসেন্ট নেই, বছরখানেক আগের কথা। আমার একজন বন্ধু, তার মানে বন্ধু মানে ভাইয়ের মতোই, ঠিক আছে, হ্যাঁ, এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক ওর সঙ্গে আমার ছিল, ঠিক আছে। তো ও হঠাৎ করে ওর মাথায় চাপে যে ওরা বিজনেস করবে, ঠিক আছে, যে ফুড বিজনেস করবে, রেস্টুরেন্ট খুলবে। তো আমরা রাত্রিবেলা করে আমার সব বন্ধ করতে করতে 12:30 হয়, ঠিক আছে। তো আমরা তারপরে বেরোতাম মানে দেখতে, দোকান দেখতে, যে কোথায় দোকান দেওয়া, ব্রোকারকে ওইভাবে টাইম দেওয়া থাকতো, এই সময় রাত 2টোর সময় মিট করবো, ওইভাবে দেওয়া থাকতো। এবার দেখতে গেছি, এবার ওর হচ্ছে তোমার কলেজ স্কোয়ার যেখানটা আছে, কলেজ স্কোয়ারে যেখানে পুজোটা হয়, ওর উল্টো দিকে ও একটা দোকান পছন্দ হয়েছে। এবার দোকানটা ব্রোকারের সঙ্গে কথা টথা বলো, এবার দোকানটার মধ্যে আমার তখন মনে হচ্ছে দোকানটা নর্মাল না, ঠিক আছে, কিছু রয়েছে দোকানের। যখন দোকানে ঢুকেছি পা দিয়ে বুঝতে পেরেছি যে আবহাওয়াটা ঠিক না, হাওয়াটা টেম্পারেচার ঠান্ডা গরম হচ্ছে। ওকে বললাম, তো ও ভাবছে, ও হয়তো সেই সময় ভেবেছিল যে আমি কোথা থেকে জেলাসির থেকে বলছি কথাটা, ঠিক আছে। তো শুনলো টুনলো, তারপরে আমাকে আর জানায়নি কিছু। তারপরে শুনলাম যে ও কোন একজন বাস্তুবিদকে নিয়ে গেছিল, ও নাকি পুজো টুজো করে 17,000 টাকা খরচা করেছে দোকানে, 17,000 টাকা, ঠিক আছে, খরচা করেছে, নিয়ে নাকি ও ব্যালেন্স ট্যালেন্স করে রেস্টুরেন্ট খুলেছে। ভালো কথা। আমাকে ডাকলো, গেলাম পরবর্তীকালে, গিয়ে দেখলাম অ্যাজ এ যেরকম প্রবলেম ছিল সেরকম, ঠিক আছে। কি ও এত টাকা, ওর তোমার দোকানের রেন্ট ছিল 1.5 লাখ টাকা, ঠিক আছে, তার মধ্যে ইলেকট্রিসিটি খরচা, গ্যাস ট্যাস নিয়ে ওর মাস গেলে 3.5 লাখ টাকা আলাদা তুলে রাখতে হতো। দোকানে কি সেল হবে না আলাদা কথা, 3.5 লাখ টাকা ওর লাগবে এই জিনিসগুলো মেটাতে। ও আমাকে নিয়ে গেল যে ওর দোকানে বেচাকেনি হচ্ছে না। তো রাত্রিবেলা যখন গেলাম, সব স্টাফদের বাইরে বার করে দিলাম, কারণ ন্যাচারালি স্টাফদের সামনে এইসব হয় না, বাইরে বার করে দিয়ে সব লাইট নিভিয়ে দিয়ে ক্যামেরা অন করলাম, যখন কোথায় এক্স্যাক্ট স্পিরিটটা রয়েছে ওকে দেখিয়ে দিলাম। ও দেখে ওইখানে বসেও শরীর ছেড়ে দিয়েছে চেয়ারে বসে। তো ওকে আমি বললাম যে আমাকে 1 মাস সময় দিতে, আমি জিনিসটা করে দেবো, ঠিক আছে, যে ও তো 17,000 টাকা খরচা করেছে, আমি 1 মাস সময় চেয়েছিলাম যে করে দেবো। ওই 1 মাস সময় না, ওকে ওই স্পিরিটটা দিল না, ঠিক আছে। ওর রিলেশন ভেঙে গেল, বাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেল, এখন কোথায় আছে কেউ জানে না, ঠিক আছে, এখন কোথায় আছে কেউ জানে না। ভালো বাড়ির ছেলে, কিন্তু মানে ভালো বাড়ির ছেলে, 4 চাকা 2 চাকা নিয়ে ঘোরে, সব কিছু ব্যাপার। এখন সব মানে সব চলে গেছে, কিচ্ছু নেই। এখন যে কোথায় আছে তাই কেউ জানে না। তো স্পিরিট না তোমাকে কখন কিভাবে ল্যাচ করবে, তোমার সঙ্গে কিভাবে জুড়ে যাবে, তোমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, তোমার কিভাবে হ্যাম্পার করবে, এই জিনিস বোঝা খুব মুশকিল, ঠিক আছে। এই জন্য ফার্স্ট যখনই কেউ বলবে না, তখনই সেই কাজটা করেই নেওয়া উচিত। তুমি যতদিন ওকে সময় দেবে না, তুমি ততদিন তো ওকে অ্যালাউ করলে, যে আমি তোমাকে অ্যালাউ করলাম যে এতদিন থাকার জন্য, ঠিক আছে। ওই জন্য কখনো কোথাও স্পিরিট থাকলে না, কখনো তাকে অ্যালাউ করতে নেই, যে আছে সঙ্গে সঙ্গে রিমুভ করে নিতে হয় বা ক্লেন্সিং করে নিতে হয়, কোনো সেই জায়গাটা শুদ্ধিকরণ করে নিতে হয়। তুমি যদি তাকে সময় দাও, তুমি তাকে অ্যালাউ করলে, বা ধরো তোমাকে কোনো স্পিরিট ডিস্টার্ব করছে, ঠিক আছে, তোমার মানিব্যাগ লুকিয়ে রাখছে, এই করছে, পোল্টারগাইস্ট টাইপের স্পিরিট হয়, তারা এই কাজগুলো করে থাকে। মানে যেসব তোমার প্রিবটিক স্টেজে যেসব ছেলে মেয়েগুলো মারা যায় 14-15 বছরে, তো সেই সব যে ঘোস্টগুলো হয়, ঠিক আছে, তারা এই কাজগুলো করে। তুমি যদি তাকে অ্যালাউ করো না, পরবর্তীকালে ওরা তোমারই জীবন নিয়ে নেবে। কখন কোনো স্পিরিটকে অ্যালাউ করতে নেই, ওই স্পিরিটটাকে অ্যালাউ করলো বলে ও আজকে ওরা যে কিচ্ছু নেই, ও সর্বশান্ত হয়ে গেছে, খুঁজেও পাওয়া যাচ্ছে না, কোনো ট্রেস নেই, ওর বাবা মাও জানে না, ওর ইভেন ওর বাবা মার মধ্যে কোনো আর সম্পর্ক নেই। এই দোকান নিয়ে ঝামেলা নিয়ে সবকিছু পড়ো, কোনো দিকে কোনো সম্পর্ক নেই। তো স্পিরিট কখন তোমাকে কিভাবে এফেক্ট করবে, অ্যাটাক করবে, তুমি জানো না। স্পিরিটটা করে কেন?
মানে স্পিরিট করে কেন মানে না? দেখ, আমার মনে হয় আমি সোজাসুজি ভাবি যে ওদের তো কোনো খেদে কাজ নেই, ওরা তো কিছু পাবে না, কিন্তু তাও ওদের মধ্যে এই জিনিসটা কেন মনের ভেতর লাগে যে আজকে আমি একে শেষ করে যাব? তারপর তাকে কি কোনোভাবে প্রভোগ করা হয়েছে? প্রভোগ করা হয়নি। দেখো এবার ধরো তুমি কোনো একটা খালি ঘর বা খালি দোকান তুমি ভাড়া নিচ্ছ, ঠিক আছে? বা তুমি এমন একটা কোনো ফ্ল্যাট ভাড়া নিলে যেখানে বহু বছর কেউ থাকেনি, ঠিক আছে? এবার সেই জায়গাটা অটোমেটিক সেই স্পিরিটটা হয়তো সেই জায়গাটা বাসস্থান হয়ে গেছে, ঠিক আছে? এবার তুমি যখন তার জায়গায় গিয়ে থাকার চেষ্টা করবে, সে তো কেন তার জায়গায় তোমাকে থাকতে দেবে? সে তো সেই জায়গাটা নিজের জায়গা ভাবছে, ঠিক আছে? এবার এইগুলোই রিমুভের অনেক পদ্ধতি আছে। সেই পদ্ধতি অবলম্বন করে তাদের সরিয়ে দেওয়া বা তাদের ম্যানিপুলেট করা, স্পিরিটের সঙ্গে অনেক কথোপকথনও করা হয়, প্রসেস রয়েছে, ঠিক আছে? তাদের সঙ্গে কথা বলে যে কেন আছে, কি প্রবলেম, হয়তো তার হয়তো কোনো কাজ বাকি রয়ে গেছে। অনেকেই আছে, অনেক মানে প্যারানর্মাল এক্সপার্ট রয়েছে যারা তাদের সঙ্গে কথা বলে সেই জিনিসটা হয়তো পারলো না বা তার সমসাময়িক কিছু করে দিয়ে তাকে রিলিজ করে দিল। এটা করে থাকে অনেক প্যারানর্মাল এক্সপার্টই। স্পিরিট একটা বদমাইশি বলতে গেলে। বদমাইশি না, দেখো এখন যেমন ধরো অনেকে বলে না যে স্পিরিট যখন কোনো মানুষ যখন মারা যাচ্ছে তার আর বুদ্ধি নেই, ঠিক আছে? স্পিরিটের যখন একটা বডি মারা যাচ্ছে তার স্পিরিটটা কিন্তু ততটাই ইন্টেলিজেন্ট, যতটা সে বেঁচে থাকা অবস্থায় ছিল, মারা যাওয়ার পর কিন্তু সে ততটাই বুদ্ধিমান। তো তার কিন্তু তার সঙ্গে কার বনছে না সে কিন্তু সবকিছু সেন্স করতে পারে। আর সে যত পুরনো হয়, একটা স্পিরিট যত পুরনো হবে না, তার ক্ষমতাও বাড়বে, তার বোধ শক্তিও বাড়বে, তার থাকার দক্ষতাও বাড়বে, সে কিভাবে দখল করে থাকবে জায়গা, এগুলো থেকে যায়। তোমাকে যেমন আমি আগের বার বলেছিলাম যে আমার সঙ্গে যে স্পিরিটটার কথা আমি তোমাকে বলেছি, রিসেন্টলি দু একটা জায়গায় স্পিরিটটা নিয়ে কথাবার্তা হয়েছে, হওয়ার পর সে আবার অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে? ভালোভাবে অ্যাক্টিভ রয়েছে। আমি রিসেন্টলি আমি বাড়িতে বলছিলাম কথাটা যে তোমার দুটো পডকাস্ট আমি দেখেছি। না হ্যাঁ, না, একটা পডকাস্টই মনে হয় আমি দেখলাম, অ্যাক্টিভ, লাস্ট একটা হ্যাঁ পডকাস্ট যেটা অ্যাক্টিভ হলো, ওখানে তুমি বলেছিলে। বলেছেন, তারপরেই অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে? তারপরে অ্যাক্টিভ রয়েছে, তো রয়েছে এখন 3-4 দিন ধরে রয়েছে। আমি আমার ফিয়ন্সেকেও বলছিলাম কথাটা যে হুম, আবার অ্যাক্টিভ হয়েছে, এরকম হুম, ডিস্টার্ব আমাকে কিছু করে না, কোনোদিনই করে না, তো ঠিক ব্যাস আছে? একটু দেখা দিয়ে চলে যাবে। দেখার থেকে বড় কথা হচ্ছে আওয়াজ, ঠিক আছে? তুমি ধরো ঘরে রয়েছো, তো এই ঘরে রয়েছো, তোমার এখানে মনে হবে যেন তোমার ঘরে যত বাসন আছে সব পড়ে গেল, গিয়ে দেখবে কিচ্ছু পড়েনি, কিন্তু অতটা জোরেই শব্দ হয়েছে যে কিছু পড়ে গেছে। এইগুলো হয়ে থাকে। আর দাদা, তোমার ওই পুতুলটার কি খবর যদি জিজ্ঞেস করি? পুতুল রয়েছে, এখনো রয়েছে, সেম অ্যাজ ইট ইজ রয়েছে, ঠিক আছে? বাবা মেয়ে খাট নড়ে এখনো? এখন ধরো তোমার 7 দিন 8 দিন গ্যাপে গ্যাপে, ঠিক আছে? একটা ঝাঁকুনি হবে। মেনলি এটা বোঝা যায় হচ্ছে হয় তোমার 3:30-4টের সময় ভোরবেলা, হুম। অথবা তোমার 7টা 7:30, এই সময়টা সব থেকে বেশি বোঝা যায় যে ওর অ্যাক্টিভিটিস রয়েছে। অ্যাকচুয়ালি এটা আরো বেশি হয়, আমার টিচার যেটা বলেছিল, যেহেতু ওটা ফিমেল ডল রয়েছে, আমি মেল রয়েছে, আর ও যেহেতু আমার নিচে রয়েছে, হুম। তো সেই জন্য ওটা আরো বেশি হয়। আমার টিচার বলেছিল ফেলে দিতে, আমি ফেলিনি। তোমার রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ। একটা ক্লায়েন্টের সাথে তোমার একটা মানে সাক্ষাৎকার হয়েছে, তো সেটা একটু ভৌতিক, যদি সেটা বলো। ভৌতিক মানে রিসেন্টলি আমার সঙ্গে একজন ক্লায়েন্ট কন্ট্যাক্ট করে, তো সে সম্ভবত তোমার ওই নদিয়ার ওইদিকে কোথাও একজন থাকে, ঠিক আছে? তার কেসটা হচ্ছে যে সে অ্যাডপ্টেড, ঠিক আছে? তিনি অ্যাডপ্টেড, তো তার পালিয়ে গিয়ে বিয়ে টিয়ে হয়েছে এবং ছেলেও হয়েছে রিসেন্টলি, ঠিক আছে? ছেলে রিসেন্ট মানে 10 বছর ছেলের বয়স। তার অভ্যেস হচ্ছে সে যখন ছোট ছিল তখন গিয়ে সে ডিরোজিওর কবরের উপর গিয়ে বসে থাকতো বাক্সি সিমেট্রিতে, ঠিক আছে? রিসেন্টলি তার ছেলে হয়ে যাওয়ার রিসেন্টলি না ছেলে হয়ে যাওয়ার পর থেকে সে ছেলেকে নিয়ে গিয়েও বসে থাকে, এবং ছেলে এখন সাইকিক হয়ে গেছে, মাথা পাগল হয়ে গেছে, মারধর করে, দাঁত খিঁচায়। তো আমি আমার একটা একটা জিনিস আমার নদিয়া থেকে পার্কস্ট্রিট সিমেট্রিতে আসে? হ্যাঁ, ডেইলি এসে বসে থাকতো, ঠিক আছে? নদিয়া থেকে? নদিয়া থেকে এসে বসে থাকতো, ঠিক আছে? তো ওর নাকি এটাই মানে হ্যাবিট, ঠিক আছে? সকালবেলা পার্কস্ট্রিট সিমেট্রি খুলতো, 9টা 10টা করে যখন খোলে ঢুকে যেত, যতক্ষণ না বন্ধ হতো ওই সিমেট্রি ওই কবরের উপর নাকি ও বসে থাকতো। ওর নাকি এটাই হ্যাবিট, ওর নাকি লাইফে যা যা প্রবলেম হয়েছে, ও নাকি মাঝখানে ভগবানকে পুজো করা ছেড়ে দিয়েছিল, দিয়ে ও কবরকে বলতো যে আমার এই সমস্যা হয়েছে, এইগুলো করে দাও। কবর নাকি তাক করে দিয়েছে, ঠিক আছে? ও কবরের কাছে গিয়ে বলেছে যে আমার এরকম সমস্যা হচ্ছে বা যাই হোক, ওর লাইফে নাকি সব রকম সমস্যা ঠিক করে দিচ্ছে। তারপরেও আবার ভগবানের কাছেও ফিরে গেছে। ভগবানের কাছেও চেয়েছে যা যা প্রবলেম হচ্ছে। কিন্তু এখন ওর লাইফটা পুরো হ্যাপাজার্ড হয়ে গেছে। না এদিকে আছে, না ওদিকে আছে, না ছেলের দিক থেকে আছে, কোনো দিক থেকে কোনো সেটেল কিছু নেই। তো এরকম কেস অনেক ঘটে, ঠিক আছে? যে আর কখনো এরকম, এইজন্য আমি সবসময় বলি যে এটা কারণটা কি যদি বলো? দেখো, কোনো কবর হচ্ছে সেই স্পিরিটের ঘর বা বাড়ি, ঠিক আছে? তার থাকার জায়গা। তুমি সিমেট্রি গেলে, আমরা যখন সিমেট্রি যাই আমরা না কথা কম বলি, আওয়াজ করি না, কারণ আমার প্রেজেন্সে যেন ওদের ডিস্টার্ব না হয়।
আমরা যখন সিমেট্রি ঢুকি তারও প্রসেস আছে, আমরা নাক বন্ধ করে অ্যাজ আ ডেড ঢুকি, ঠিক আছে, এক নাক বন্ধ করে কোন পা ফেলতে হবে, প্রসেস আছে, যে সেইভাবে সিমেট্রিতে ঢোকা, যাতে কোনো মানে লিভিং কিছু ঢুকছে সে যাতে ওরা বুঝতে না পারে, ঠিক আছে। এবার আমরা গিয়ে ওদের কোনো রকম ডিস্টার্ব করা না বা কিছু করি না। এখন দেখবে ম্যাক্সিমাম লোক সিমেট্রিতে উপর গিয়ে তারা ওখানে গিয়ে প্রেম করছে, বসে আছে, গল্প করছে, সারা খাওয়া দাওয়া করে ইভেন লোকেরা, ঠিক আছে। এইগুলো কখনোই উচিত না। তুমি যাকে দেখতে পারছো না, বা তুমি কারোর এমন কেউ যারা বহু বছর আগে মারা গেছে, তুমি তার স্পিরিটকে গিয়ে বা তার সবের উপর গিয়ে তুমি কোনো কিছু করছো, খাওয়া দাওয়া, তোমার অ্যাক্টিভিটিস রাখছো, তারা কখন কখন রেগে যাবে, তারা কখন কি করবে কেউ বলতে পারে না। তো কিওর করেছো ওটা? না, সে কিওর নেয়নি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো তার ফিনান্সিয়াল কিছু প্রবলেম রয়েছে, তো Okay. সে এখন কিওর নেয়নি এই ব্যাপারে। পার ডে এখনো গিয়ে গিয়ে বসে থাকে? না, তারপরে আমি আর তার খবর জানি না, এখন কি করে সে আর আমি জানি না, কিন্তু আমার সঙ্গে যখন কথা হয়েছিল তার নাকি ওই কবরখানা বা কবর জিনিসটা নাকি তাকে খুব শান্তি বা পিস দেয়। কিন্তু কোনো কবর, কোনো কবরখানা কেন, তুমি শ্মশানে গেলে দেখবে অনেক মানুষ বলে শ্মশানে গেলে খুব হ্যাপি ফিল করছি। এইটা কারণ কেন হয়, কারণ আমার সাইকোলজিক্যালি আমি তখন চিন্তা করছি কি, যে আমারও তো একদিন এইরকম আমারও হবে, তো আমার ভেতরে যে বার্ডেনটা আছে সেটা অনেক সময় হালকা হয়ে যায়। তার মানে এটা না যে আমি যখন ওখান থেকে বেরোচ্ছি আমাকে তো রিয়ালিটিতে ফিরতেই হচ্ছে, বাস্তবে আমাকে ঢুকতেই হচ্ছে। আমি তো এখনো মরে যাইনি যে আমি ওই জিনিসটা ওখানেই ধরে রাখবো। আমি হয়তো বাস্তবে ফিরে এসেছি, আমি যাদের সঙ্গে বসেছিলাম সে তো আমার সঙ্গে চলে আসতেই পারে, ঠিক আছে। সে তো আর দেখবে না যে ও বাস্তবে চলে গেছে, আমি আমার বাস্তবে স্টিক থাকবো। তো তখনই প্রবলেমগুলো ঘটে। যেন কখনো কোনো জায়গায় কোনো স্পিরিট আছে বা কোনো জায়গায় যদি হন্টেড কেউ বলে বা জানা থাকে, সেসব জায়গায় কখনো অ্যাক্টিভিটিস করা উচিত না। কখন কোথা থেকে লাইফ কিরকম তোমার হয়ে মনে যায়। হয়নি কোনোভাবে যে উনি ডিরোজিওর ওখানে গিয়ে কেন বসলেন? ওনার ডিরোজিও লেখা নাকি ওনাকে অনুপ্রাণিত করেছিল, ঠিক আছে। তো সেই জন্য উনি ওনার কাছে গিয়ে হয়তো মেবি উনি ডিরোজিওর কাছে অ্যাজ আ ভগবান হয়তো উনি ওনার কাছে প্রেয়ার করতেন, ঠিক আছে, হতেই পারে। এটা আমি নিজের থেকেই বললাম, এটা উনি আমাকে বলেননি, এটা আমি নিজে থেকে বললাম। অনেকেই ভেবে না, দেখো অনেকের বাড়িতে অনেক অনেক দেখবে অনেক অ্যানচেস্টর মারা গেলে, ঠিক আছে, দাদু দিদা, না আমরা ভেবে নিই যে আমার দাদু আছে, আমার মারা গেছে, আমার কিছু হবে না, আমার পিছনে আমার দাদু আছে, অনেকে ভেবে নেয় না। সেরকমই হয়তো উনি কিছু ভেবে নিয়েছিলেন। অনেকে ভেবে নেয় যে বাড়ি বড় কেউ মারা গেলে যে সে হয়তো আমার ব্যাকবোন হিসাবে রয়েছে, মারা যাওয়ার পরেও সে আমার ব্যাকবোন হিসাবে রয়েছে। অনেক সময় থেকেও যায়, যে থাকে না যে তা না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে না, ঠিক আছে। কোনো একটা স্পিরিট মারা যাওয়ার পর 2 থেকে 3 দিন সময় লাগে তার বুঝতে যে সে মারা গেছে। যখন সে রিয়েলিটিটা রিয়েলাইজ করে তখন সে তার নিজের অ্যাক্টিভিটিস করে। তো এইগুলো থেকেই যায়। আর তোমার যে কাজগুলো যে করো, মানে তুমি যে কাজের সাথে তুমি যুক্ত আছো, তো এগুলো তো তোমার তো ওরাতে একটু মাঝে মাঝে প্রবলেম হয়, সেটা কি ঠিক করে নাও? মাঝে মাঝে না, দেখো সবসময় প্রবলেম হয়, ঠিক আছে। কারণ আমরা যারা এই কাজগুলো করি তারা এতটাই সেন্সিটিভ হই না, যে জায়গা থেকে যাবো সেই জায়গা থেকে হয়তো কোনো কিছু আমাদের সঙ্গে ল্যাচ করে গেল। আমার সেই ধরো তোমার সঙ্গে আমি কথা বলছি, তোমার ইমোশনটা আমার মধ্যে আমি ফিল করতে পারবো, যেটা আমি এসে তোমাকে বলছিলাম। তোমার যে ইমোশনটা আছে না, সেই ইমোশনটা আমার মধ্যে ট্রান্সফার হয়ে গেছে তখন। সেই জন্য আমি দেখতেও পাচ্ছি ব্যাপারটা, সেই জন্য আমি তোমাকে বললাম ব্যাপারটা যে এরকম কি কিছু হয়েছে। তো সেই জিনিসগুলো সেই সময় ঘটে। সেই জন্য আমাদের ক্লেন্সিং প্রসেস রয়েছে, আমাদের অরা ক্লেন্সিং প্রসেস রয়েছে, আমাদের স্নানের কিছু পদ্ধতি রয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন রকম আরও অনেক সার্কেল আছে, মানে হোয়াইট বল সার্কেল রয়েছে, গোল্ডেন বল সার্কেল রয়েছে, ওইগুলো করেও আমরা নিজেকে অনেকটা হিল করতে পারি। আর তাছাড়া যারা আমরা এইসব স্পিরিচুয়াল পাথে রয়েছি, উইকা বলে যে তুমি যখন কাউকে হিল করবে না, অটোমেটিক তুমি নিজে থেকে হিল হয়ে যাবে, ঠিক আছে। উইকাতে এটা রয়েছে যে আমি যদি 10 জনকে হিল করি, 10 জনকে হিল করলাম, তার একটা কাউন্টার পার্ট আমিও পাবো, মানে ইউনিভার্স আমাকে হিল করে দেবে, যেহেতু আমি আমার এনার্জি দিয়ে ওকে হিল করছি, ইউনিভার্স তার এনার্জি দিয়ে আমাকে হিল করে দেবে। তো উইকাতে এই জিনিস রয়েছে। থ্যাংক ইউ দাদা, আজকে অনেকটা মানে অনেক কিছু ব্যাপারে। তোমার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে রাখবো নিচের একদম। মধ্যে, কিন্তু তুমি কি শেখাও কি? হ্যাঁ, আমি শেখাইও, এবং হ্যাঁ, মানে আমাদের প্যারানর্মাল ট্যুরও হয়, ঠিক আছে। প্যারানর্মাল ট্যুর হয়, তুমি আগের বারে বলেছিলে হ্যাঁ, নভেম্বরে হয়েছিল সেটা? নভেম্বরে হয়েছিল, ঠিক আছে। তো আবার কবে হবে এটা আবার? আবার লোকজন জোগাড় টোগাড় হলে, ঠিক আছে, কারণ এগুলো তো 1-2 জন নিয়ে যাওয়া যায় না, বুঝতেই পারছো, না, অনেক না। খরচার ব্যাপার, ঠিক আছে। তো যে কোনো একটা হন্টেড প্লেসে গেলে অনেকটা খরচার ব্যাপার। তো মিনিমাম 7-8 জন না হলে আমাদের পক্ষেও বসায় না ব্যাপারটা। ওকে, ওকে। তো আমি নাম্বার দিয়ে রাখবো, যাদের একদম, যদি একদম। যাওয়ার থাকে তারা কন্ট্যাক্ট করতে পারে। তো এবং ধরে নাও কোনো রকম কোনো কাজ যদি কারো করার থাকে, যে কোনো কাজ, ঠিক আছে, যে যে কোনো কোনো কাজ হবে। হিলিং, যে কোনো কাজ আমার সঙ্গে যদি কেউ মনে করেন তিনি কন্ট্যাক্ট করতেই পারেন। বাহ! খুবই ভালো দাদা। আর কেকে পডকাস্ট কেমন লাগলো? আগের খুব বারেও ভালো। জিজ্ঞেস করেছিলাম। এইবার আগের বারও ভালো লেগেছে, এবার আরো বেশি ভালো লেগেছে কাজ করতে। দুটো ক্যামেরায় শুট একদম। হচ্ছে। তখন যখন এসেছিল একটা ক্যামেরাতেই শুট হতো। আর কি বলবো? থ্যাংক ইউ আপনাদের এতক্ষণ থাকার জন্য। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট সৌরভ দা, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা।